তো এখন কিন্তু মানুষের জ্বর ঠান্ডা বাঁধবে অনেক, ফ্লু হবে প্রচুর। তো একটু খেয়াল রাখলে তারপর সবাই। প্রাপ্তি দাস বলেছে, আচ্ছা হ্যাঁ, প্রাপ্তি কি অবস্থা? শাহরিয়ার, সাবিরা, সুমাইয়া, তাওসিফ, নামগুলো তো শেষ হবে অনেক কথা। প্রায় 600 সাবস্ক্রাইব হয়ে চলে গেলেন। চলে যাওয়া মানেই প্রস্থান নয়, আমি বলেছি। নানা কারণে ভারত চলে গেছে। চকলেট আমার আমার মনে পড়লো ওই দিনটার কথা। এবং ওইদিন সেখানে শিল্পকে আর কি দিব? অনেকদিন ধরেই তো ক্লাস নিচ্ছি। আমার পরিচয় দিয়ে আর সময় নষ্ট করলাম। আখতার জামান ইলিয়াস জন্মেছিলেন 1943 সালে, মৃত্যুবরণ করেন 1997 সালে। তিনিও কিন্তু পেশায় আমার মতো একজন শিক্ষক ছিলেন। বাংলা শিক্ষার্থী ছিলেন। গাইবান্ধাতে তার জন্ম, সেখানকার গটিয়া গ্রামে মামা বাড়িতে তার জন্ম। তার পিতৃনিবাস হচ্ছে বগুড়া শহরের উপকণ্ঠে। বগুড়া শহরের ওখানে একটা নারুল একটা গ্রাম আছে ওখানে। যদিও আমরা আখতারুজ্জামান ইলিয়াস নামেই তাকে সবসময় চিনে থাকি, বইয়ে আমরা দেখতে পাই। কিন্তু আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস এটা হলো গিয়ে তার সার্টিফিকেট নেম আরকি, পিতৃপ্রদত্ত নেই নাম। আমি ১ম আমার বিশ্ববিদ্যালয় জীবনে লাইব্রেরি থেকে বইটা নিয়েছিলাম, চিলেকোষার সেপাই। আর আমি ভার্সিটি 4th ইয়ারে পড়েছিলাম। আর খোয়াবনামা নাটকটা আমি দেখেছিলাম। খোয়াবনামা উপন্যাসটা আমার পড়া হয় নাই। খোয়াবনামা উপন্যাসটার আলোকে একটা নাটক আছে, নাট্যরূপ দেওয়া হয়। আমি সেটা শিল্পকলা একাডেমীতে দেখেছিলাম আজ থেকে ৪-৫ বছর আগে, মূল নাট্যশালাতে। আমার এখনো মনে আছে, মিনিমাম ৫ বছর আগে হবে। সেটা করোনার আগে, আমি যখনকার কথা বলছি। আমরা সব আ মানে আমার মামাতো ভাইরা গিয়েছিল, আমি গিয়েছিলাম। আমার বিশ্ববিদ্যালয় জীবনে খুব ক্লোজ একজন মানে বন্ধু বলবো, ছোট ভাই বলবো, ইরফান সেও গিয়েছিল। তো আমার আমার মনে পড়লো আরকি ওই দিনটার কথা। এবং ঐদিন সেখানে শিল্পকলা একাডেমীতে বাংলাদেশের কিছু বিখ্যাত মানুষের সাথে দেখা হয়েছিল। শিক্ষা জীবন অতিবাহিত হয়। তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে তার অনার্স এবং মাস্টার্স করেন। কর্মজীবনে তিনি ছিলেন, যে বললাম, সরকারি কলেজের বাংলা টিচার। তিনি দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা এই বিষয়গুলোকে করেছেন সাহিত্যের অন্তর্ভুক্ত। আমরা কয়জন লেখককে পাই যে দেশের রাজনীতি নিয়ে লিখেছে, অর্থনীতি কিংবা সংস্কৃতি নিয়ে লিখেছে? পাই, আবার খুব একটা পাই না। আমাদের বাংলাদেশের লেখক যারা, তার মধ্যে আহমদ শফ সরাসরি শিষ্য। লাস্ট ঠিক আছে, ওনার কথা ছিল যে আমি রয়েছে আর একটা প্রবন্ধ সমাস, একটা প্রবন্ধ সংকলন, আর একটা পূর্বা পাবলে। তো পুষ্পময়ী বসু সেটা করে রিসার্চ চালানোর খুব লিমিট, কোনো প্রযুক্তি তো ফিচার লিখেছেন। তো বাট এট লিস্ট সে পরবর্তীতে আমি এটা কিছু বন্ধন চলে এসেছি। ঢিবিমাটা বই প্রণয়ন করেন। তার একটা ভিডিও 1997 এর গাইড বিক্রি করে। অবশ্যই ওই এখন সেটা তাহলে তুমি কি বলবা? ওই বিক্রি দিয়েই তো শুধু ওটার সাফল্য ডিপেন্ড করে না। TikTok, Facebook, Instagram এ তো আজকাল একদম পাগল ছাগল হচ্ছে, অনেক লাইক, কমেন্ট, ভিউ কামাচ্ছে। তো তোমার নিজেরই তো রুচিতে বাধে এদেরকে দেখতে। তোমার নিজেরই তো রুচিতে বাধে যে শালা করতেছে কি এটা? পাগলটা করতেছে কি? দ্যাটস ইট। গল্প গ্রন্থের নাম যেগুলো তার রয়েছে এগুলো এখানে দেওয়া, এবং তার উপন্যাস দুটোর কথা আমি বলেছি। 1997 এর 4 জানুয়ারিতে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। তার একটা ভিডিও পাওয়া যায় সর্বোচ্চ ওভাবে, তার একটা ভিডিও আমরা পাই না। খুব সুন্দর করে তিনি কথা বলছিলেন যে তাকে দেশের বাইরে যাওয়া হয়েছে। দেশের বাইরে কখনো যায় নাই উনি, বাট দেশটাতেই ঘুরছে, অনেকগুলো জেলায় উনি গেছে। ভোররাত থেকে বৃষ্টি। আহা! বৃষ্টির ঝমঝম বোল। বোল মানে কি? বোল শব্দটা আসলে যদি কেউ তবলা বাজাও তাহলে সে জানবা। এটা যেমন তবলার সঙ্গে বোল শব্দটা আরো বেশি সম্পর্কিত। শুধু তবলা নয়, যেকোনো তাল যেখানে আছে সেটার সঙ্গে আরকি। বোল বলতে বোঝাচ্ছে ঝমঝম যে সাউন্ডটা, এটাকেই বলছে বোল। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো ৩ দিন। কারণ শনিতে ৭, মঙ্গলে ৩ আর সব দিন। এটা জাস্ট একটা প্রবাদ টাইপ আরকি বলল। মানে যেটা দিয়ে বোঝায় যে ৩ দিন ধরে বৃষ্টি হলে এরকম বলছে। শনিতে ৭, মঙ্গলে ৩ আর সব দিন। এটা জেনারেল স্টেটমেন্ট। স্পেসিফিক ক্লাসিফিকেশন আছে। যেমন মঙ্গলে ভোররাতে হইল শুরু, ৩ দিন মেঘের গুরু। তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল। বৃহস্পতি, শুক্র কিছু বাদ নাই। এটা এখন ভুলে গেছে। যেটুকু মনে আছে, পুরু মানে অনেক মোটা। পেট কাভারের নিচে গুটিসুটি মেরে শুয়ে আছে। শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য এটাই যথেষ্ট। অন্তত ৩ দিন ফুটফাট বন্ধ। বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না? এই লাইনটাকে আমি 3 স্টার দিলাম। কজ এই লাইনটা থেকে এর আগে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে। সেটা তোমাদের এইচএসসি তে এসেছে, অ্যাডমিশন টেস্টে এসেছে। যে এটা কোন জায়গার লাইন? বা ধরো বাদলায় বন্দুক বারুদ কি একটু ড্যাশ নেবে না? এরকম তখন অপশন থাকলো জিরিয়ে। বাদলায় বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নেবে না? এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। এই পুরো গল্পটা ১৯৭১ সালের প্রেক্ষাপটে লেখা। আমরা এই গল্পে একজন আটপৌরে মধ্যবিত্তকে দেখতে পাবো। যেই মধ্যবিত্ত সকালবেলা অফিসে যায়, হয়তোবা লোকাল বাসে চড়ে বা যেভাবেই হোক, এবং সে হয়তোবা চায় যে তার ছেলেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক, এবং সে যেসব সরকারি দপ্তরে যে সরকারি কর্মচারীদের কাছে অমানুষের মতো আচার-আচরণ পায়, তখন তার ভেতরে একটা প্রতিশোধের স্পৃহা জাগে। আমার ছেলে বড় হয়ে একদিন আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে বা ম্যাজিস্ট্রেট হবে, এটা সেটা হবে, বিসিএস ক্যাডার হবে, এবং তখন আমিও এরকম ভাব দেখাইতে পারব। তেমন আটপৌরে এক মধ্যবিত্ত। তিনি সবসময় ভীত সন্ত্রস্ত থাকেন এবং নানা বিষয় নিয়ে ভয় পায়। ভাই আমাদের ক্লাসটা কয়টা পর্যন্ত? আচ্ছা। তো এই কটা দিন নিশ্চিন্তে আরাম কর। কারণ ছুটি। তার হলো কই ম্যান প্রপোজেস, এটা আসলে একটা প্রবাদ। যে মানে ম্যান প্রপোজেস মানে হচ্ছে মানুষ প্রপোজ করে বা মানুষ একটা বিষয় চায়, ঈশ্বর সেটাকে ফিরিয়ে দেন। আল্লাহ সেটাকে ফিরিয়ে দেন। এরকম আরকি। এটা জাস্ট একটা প্রবাদ। এমন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল কড়া শেষ। হেমন্তের শীত পর্দা ছিঁড়ে ফাল করে ফেলল। সব ভেস্তে। মিলিটারি। মিলিটারি আজ তার ঘরে। আল্লাহ গো! আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা ধরো উনি এখন মানে দোয়া দূরে জাপারে পড়া শুরু। তার অনেক ভয় পায়। আটপুরে মধ্যবিত্ত বলতে যেটা বোঝা যায়। পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরাই সে মুখস্থ করেছে। রাস্তায় বেরোলে ৫ কালেমা সবসময় রেডি রাখে ঠোঁটের উপর। কারণ পাকিস্তানি মিলিটারিরা অনেক সময় কালেমা জিজ্ঞাসা করত। কোন দিক থেকে কখন মিলিটারি ধরে? তবু একটা না একটা ভুল হয়েই যায়। দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। দুটো ছিটকিনি, একটা খিল এবং কাঠের ডাসা। আচ্ছা খিল মানে কি? খিল মানে হচ্ছে এখানে হচ্ছে যে দরজা লাগানোর একটা বিষয়। এটা মানে একটা অ্যাক্সেসরি।
ওটা আর কাঠের ডাসা এটা আসলে এখনকার দিনে দেখা যায় না, যেমন আমার নানা বাসায় আমি এখনো দেখি, ওটা অনেক পুরনো বাসা, প্রায় 50 বছর আগে বানানো হয়েছে, ঢাকাতেই বাড়িটা বানানো হয়েছিল। তো ডাসা হচ্ছে তোমার দরজার মাঝখানে আবার একটা কাঠের জিনিস রাখার একটা বিষয় ছিল আগে। তো ওইটা কাঠের ডাসা খুলে দরজার কপাট হাত করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটার সঙ্গে ঘরে ঢোকে প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়, পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে। এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ। তাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছিল, পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে, কিন্তু লোকটার চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে, স্যার নে সালাম দিয়া বলে ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাড়িতে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে এবং হুকুম ছাড়ে, তলব কিয়া আভি জানে হোগা। কি ব্যাপার? আচ্ছা, তলব করেছে বা খোঁজ করেছে বুঝলাম, বেশি কথা বলার সময় নাই, কলেজের দেওয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে গেছে গত রাতে। মানে मिस्क्रियन लोग इलेक्ट्रिक ट्रांसफार्मर तोड़ दिया और एब्स जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में गेरेंट फेंका, গেট তোড় কিয়া। আচ্ছা, বুঝলাম মিসক্রিয়েন্ট বা এমন কিছু একটা বলছে। আগে একটু দেখি মিসক্রিয়েন্ট মানে কি। এটা একটা ইংরেজি শব্দ মিসক্রিয়েন্ট, যেটার মানে হলো দুষ্কৃতিকারী বা যে ক্ষতি করে। বুঝলাম গ্রেনেড ট্রেন্ড ফালানো হয়েছে, ভয়াবহ কাণ্ড। ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনের দেওয়াল ঘেঁষে, দেওয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজ দালান, মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ, মাঠ পেরিয়ে একটু বাঁদিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প। কলেজের জিমনেশিয়াম এখন মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। সামনের দেওয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে? সে জানতে চায় ক্যাসে। প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে? ও আপনি কহ সকতা, মানে সেই বা বলবে কি করে? বলতে তুমি বলো। আচ্ছা, পিয়ন কি তাকে মিসক্রিয়েন্টের লোক ভাবে নাকি? এখন তার মনে নানা রকম চিন্তা উদয় হওয়া শুরু হয়েছে। তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসাক মিয়া বৈঠিয়ে চাটা খাইয়ে আমার এই ৫-৭ মিনিট লাগেগা। ইসাক মিয়া হচ্ছেন এই পিয়ন ভদ্রলোক, যিনি উর্দুতে কথা বলছেন। ইসাক মিয়া হচ্ছে এই পিয়ন যিনি উর্দুতে কথা বলছেন। नहीं, नाश्ता আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসহাক বললে, আব্দুল সত্তার মির্জা का घर जाने होगा, आप अभी आइए। এক কর্নেল সাহাব পৌঁছ গিয়া। তো প্রফেসর को इत्तला दिया, फौरन आइए। আচ্ছা, কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকেও ন্যস্ত করে ইসহাক বেরিয়ে যায়। রাস্তায় ঘর করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। তাহলে জিওগ্রাফির প্রফেসর, ঠিক আছে, তার নাম কি? জিওগ্রাফির প্রফেসর নাম হচ্ছে আব্দুল সত্তার মৃধা। এটা আমরা বুঝলাম, জিওগ্রাফির প্রফেসরের নাম আব্দুল সত্তার মৃধা। আর পিয়নের নাম কি? ইসহাক। ইসহাক নিজে এখন মিলিটারির কর্নেল বললেও চলে। ওই যে দেখবে একটা কথা আছে না যে সচিবের চেয়ে সচিবের ড্রাইভারের পাওয়ার বেশি, এটা আর কি। তো এই ইসহাকের অবস্থা হচ্ছে যে চামচামি করতে মিলিটারির ওর মনে হয় যে মিলিটারির চেয়ে ওর ক্ষমতা বেশি। তবে ভোরবেলা কলেজের ভেতরে কর্নেল খোদ চলে আসে, খোদ মানে নিজে, কর্নেল নিজে চলে আসে। সে হয়তো ডিমোটেড হয়েছে লেফটেন্যান্ট কর্নেলে। ডিমোটেড মানে কি? প্রমোশন মানে হচ্ছে উপরের পদে যাওয়া, আর ডিমোশন মানে হচ্ছে পদটাকে নিচের দিকে দেওয়া। তো ডিমোটেড মানে হচ্ছে যে যেহেতু ওখানে স্বয়ং কর্নেল সাহেব নিজেই চলে এসেছে, তাই সে এখন আর কর্নেল নাই, সে তোমার কর্নেলের এক র্যাঙ্ক নিচে কি লেফটেন্যান্ট কর্নেল, তো সে লেফটেন্যান্ট কর্নেল হয়ে গেছে। এর নিচেও নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল, মানে ক্যাপ্টেনের নিচে তাকে ঠেলা মুশকিল। আচ্ছা, আমাদের একটু এই হায়ারার্কিটা জানতে হবে। তাহলে ফার্স্টে না, আমি একটু কর্নেল থেকে আসি। কর্নেল নিচে লেফটেন্যান্ট কর্নেল, লেফটেন্যান্ট কর্নেলের নিচে মেজর, মেজরের নিচে হচ্ছে ক্যাপ্টেন। আমি আমাকে নিয়ে একটা তথ্য দিই, আমি কিন্তু 75 বিএমএ লং কোর্সে গ্রিন কার্ড হোল্ডার। আমি গ্রিন কার্ড পেয়েছিলাম, আমি স্বেচ্ছায় জয়েন করিনি মিলিটারিতে। ক্যাডেট কলেজে মিলিটারি জীবনের যথেষ্ট কিছু দেখা হয়েছে ব্যক্তিগতভাবে। আমার সারাউন্ডিং মোস্ট অফ দেম মিলিটারি, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যেটা আমার ক্যাডেট কলেজে বেশিরভাগ ব্যাচ পড়েও আমার জন্য আমাদের সাথে একজন আছে খান শামা ছিল, মানে চাকর দানা পরদাদা ভাইরার মামু না কে যেন দিল্লিওয়ালা কোন সাহেবের খান শামা ছিল, মানে চাকরা ছিল। সেই সুবাদে দিনরাত এখন উর্দু বলে। এটা বলছে কার কথা? এটা বলছে এই ইসহাক মিয়ার কথা, যিনি হচ্ছেন প্রিন্সিপালের পিয়ন। যেতেই হবে। অসময়ের বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার, এটা হচ্ছে বউ বলছে, এই বৃষ্টিতে ভিজে আবার হাঁপানিটা বাড়ে। বউয়ের সব সোয়াগের কথা শুনলে কি তার চলবে? সোয়াগ বলতে সোহাগ। বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? এর উপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয়, তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না? বলছে অনেক ওভারথিঙ্ক করতে থাকে, এটা দেখবা পুরোটা সময় জুড়ে সে ওভারথিঙ্ক করতে থাকে। কিছু মানুষ আছে দেখবা অনেক বেশি ওভারথিঙ্ক করে। একটা সমস্যা আসলে কিন্তু বাস্তবে না যত থাকে, তোমার মনে আরো বেশি থাকে, কারণ তুমি মনে এগুলো নিয়ে ভাবো। ক্যারেক্টারগুলো কেন সেলফ চ্যাটারিং এটাকে বলে, নিজের সাথে নিজের কথা বলার। প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া দুরুদ পড়ছে, সময় নাই অসময় নাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। এপ্রিল মাসের মাঝে প্রিন্সিপাল মিলিটারির বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। আচ্ছা, এই লাইনটাও গুরুত্বপূর্ণ। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা, এটা খুব গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখলাম। পাকিস্তানের শরীরের কাটা কি? শহীদ মিনার। পাকিস্তানের পাক সাফ শরীরটাকে, সাউন্ড আছে না? হ্যাঁ? পাকিস্তানের পাক সাফ শরীরটাকে নীরব করতে হলে এসব কাটা ওপরাতে হবে। তা মিলিটারি ডক্টর আফরাজ আহমদের পরামর্শ শুনেছে, গ্রামেগঞ্জে যেখানেই গেছে প্রথমেই কামান তাক করছে শহীদ মিনারের দিকে। ডক্টর আফরাজ আহমেদ হচ্ছেন এই প্রিন্সিপাল। দেশে একটা কলেজে শহীদ মিনার অক্ষত নেই, তো প্রিন্সিপাল তাদের এত বড় একটা পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপালটা টার্গেট করার অনুরোধটা তারা মানবে না? আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে, তার কলিগের তবা সাবঅর্ডিনেটের জন্য এটুকু করবে না? কলিগ বলছে না, বলছে তবা সাবঅর্ডিনেট। কেন? কলিগ আর সাবঅর্ডিনেট কি ডিফারেন্ট? কলিগ বলতে বোঝাচ্ছে ধরো আমরা সমগোত্রীয়, সাবঅর্ডিনেট মানে আমি তোমার অধীন, এমন আর কি, মানে তুমি আমার চেয়ে উপরে। প্যান্টের ভেতর পা গলিয়ে দিতে দিতে সে সময় রান্নাঘর থেকে বউ বলছে, তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল, কখন কি হয়? এইসব কথা এখন বলার দরকারটা কি? রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নরমাল, পরিস্থিতি স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে, মিসক্রিয়েন্টরা সব খতম, প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে তার ভাষণ শোনা যায়, আওয়ার আলটিমেট এইম রিমেইনস দ্য সেম, দ্যাট ইজ টু হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল। আরে সবই তো নরমাল হয়ে আসছে।
বাঙালি আই মিন সরি ইস্ট পাকিস্তানি গভর্নর। এই যে দেখো বাঙালি আই মিন ইস্ট পাকিস্তানি গভর্নর। মানে ও আসলে নিজে বলেও একটা কথা বলতে পারছে না। কারণ ওর মধ্যে এই দরজাটা একটু লাগায় দাও। এর মধ্যে হচ্ছে সবসময় এই চাকরামির ভাবটা আছে। এইজন্য বাঙালি আই মিন ইস্ট পাকিস্তানি গভর্নর। মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি। সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? ইস! আসমাকে নিয়ে আর পারা যায় না। বোঝা গেল তার নাম হচ্ছে আসমা। এই বৃষ্টিতে শুধু ছাতায় কুলাবে না গো। বউয়ের আরেক দফা সোহাগ শোনা গেল। তুমি বরং মিন্টুর রেইনকোটটা নিয়ে যাও। আমরা এবারে কাহিনীতে। মিন্টুর রেইনকোট। মিন্টু হচ্ছে একজন মুক্তিযোদ্ধা এবং মিন্টু হচ্ছে আসমার ভাই। অর্থাৎ এই ভদ্রলোকের শ্যালক। ইস! আবার মিন্টু। বউয়ের এই ভাইটার জন্যই তাকে এক্সট্রা তটস্থ হয়ে থাকতে হয়। বাড়ি থেকে হ্যাঁ, তার মগবাজারের ২ কামরার ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুন মাসে। জুনের ২৩ তারিখে। জুলাইয়ের ১ তারিখে সে বাড়ি শিফট করল। বলা যায় না। ওখানে যদি কেউ কিছু আঁচ করে থাকে, ও চলে যাবার ৩ দিন পরেই পাশের ফ্ল্যাটের গোলগাল মুখের মহিলা তার বউকে জিজ্ঞেস করেছিল, "ভাবি, আপনার ভাইকে দেখছি না?" ব্যাস এই শুনেই সে বাড়ি বদলাবার জন্য লেগে গেল হন্যে হয়ে। এটাকে কারণ সে তো এত ভীতু এইজন্যে। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে ৪ বার বাড়ি পাল্টানো হলো। এখানে আসার পর নিচের তলার ভদ্রলোক একদিন বলছিল, "আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না। যে গোলমাল বাড়ি পাঠিয়ে দিলাম।" শুনে বুকটা তার ঢিপঢিপ করছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে? নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে। কলেজ থেকে দূরে, আত্মীয়স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরেই বলা যায়। ভেবেছিল নতুন এলাকা। পূব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত। একটু আমাকে একটু সময় দাও কাইন্ডলি। প্লিজ। ফাহিম, মেহেদী ভাই একটু কাইন্ডলি হচ্ছে যে উনাকে বইলো তো আমাকে একটা গ্রিন টি দিতে। নিরাপত্তার জন্যই সে এখানে এসেছে। তো কি বিপদ! এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেন গানওয়ালা ছোকরার দল। স্টেন গানওয়ালা ছোকরার দলকে? স্টেন গানওয়ালা ছোকরার দল হচ্ছে মুক্তিবাহিনী। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর উপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র আর ঢুকে পড়ে তার ঘরের মধ্যিখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউও জানে। কিসিঞ্জার সাহেব বলেছে এসব হলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। মানুষ মেরে সাফ করে দেয়। বাড়িঘর, গ্রাম, বাজার-হাট জ্বালিয়ে দিচ্ছে। কিসিঞ্জার বলতে এখানে হেনরি কিসিঞ্জারের কথা বলা হচ্ছে। এটা নিয়ে বিস্তারিত আর না বললাম, কোনো প্রয়োজন নাই। এখন যা অ্যান্সার করার জন্য শুধু তাই আমরা পড়ছি। কারো কোনো মাথা ব্যথা নেই। এসব হলো ইন্টারনাল অ্যাফেয়ার। না, এই ধরনের ভাবনা ধারে কাছে ঘেঁষতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। তার শ্বশুর নিশ্চয়ই সর্দার গোছের রাজাকার। সপ্তাহে ২ দিন ৩ দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি, দামি সোফা সেট, ফ্যান, খাট, পালং সব চালান পাঠায়। কেন চালান পাঠাতো? কারণ তখন দেখা যেত এই রাজাকাররা তো এগুলোর ভাগ পেত। দেখা যেত বিভিন্ন মেয়েকে ধর্ষণ করার জন্য, বিভিন্ন নারীকে উঠিয়ে নেবার জন্য এবং তোদের বাড়িতে অনেক লুটপাট পারব না। কেন যে তোমার আমাদের দেশের বহু রাজাকারদের সঙ্গে জড়িত ছিলই। আমাদের অস্বীকার করার কোনো জায়গা না ঠিকঠাক। আমার কষ্ট হচ্ছে কথা বলতে। কেমন কেমন যে পড়ছি আমি চ্যাট ওপেন করে দিয়েছি প্লিজ লিখো। এই যে পড়াচ্ছি কেমন লাগছে? ফারহানা বলল, "ফারহানা তুমি হুম, আহ এই রেইনকোটটা।" আসমা এগিয়ে এসে তার গায়ে দেখি তো ফিট করে কিনা এই রেইনকোটটা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোট চড়িয়ে দিতে বলে, মিন্টু তো আমার অনেক লম্বা। তোমার গায়ে হবে তো?" দেখো, ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। দেখো, ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমার ঠিক হচ্ছে? ভালোই হলো। তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে। পায়েও বৃষ্টি লাগবে না। এখানেই আসমার শেষ নয়। রেইনকোটের সঙ্গে একটা টুপি এনে ছড়িয়ে দেয় তার মাথায়। "আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে।" ২.৫ বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা বুলি শুনে সে চমকে ওঠে। মিন্টুকে ঢুকে পড়ল অস্ত্র-শস্ত্র হাতে। এর মানে পিছে ঢুকছে মিলিটারি। তার মানে দরজার ছিটকিনি ও ক্ষীণ। দেখো ওভার থিংকিং এর অবস্থা দেখো। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার ৫ বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয়। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? মানে ওর হচ্ছে একদম পুরা গোদের উপর বিষ ফোঁড়া। একে তো বারবার ওকে হচ্ছে বলতেছে যে ওকে এরকম দেখাচ্ছে কিনা। তারপর ও এনশিওর করতেছে যে ওকে এমন দেখাচ্ছে। ওর ছেলেরা এসে বলতেছে। এ তো ভাবনার কথা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভ্যাবাচ্যাকা খায়। নাহ! খামাখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারির কি আর বিবেচনা বোধ নাই? প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ ঠিকই বলে। শোনেন, মিলিটারি যাদের ধরে, মিছিমিছি ধরে না। সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ এর সঙ্গে তারা somehow or other involved। সাবভার্সিভ কি? মানে বুঝিয়েছে যে মোট কথা সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ এর সঙ্গে তারা somehow or other involved বলতে সন্দেহজনক যে কাজকর্মগুলো আছে সেগুলোর সঙ্গে তারা কোনো না কোনোভাবে সম্পৃক্ত। তা শ্বেত বাবু এসব থেকে শত হাত দূরে। শালা তার বর্ডার ক্রস করল। ফিরে এসে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে। তাতে তার দুলাভাইয়ের দোষটা কোথায়? এই যে মিলিটারি প্রত্যেকদিন এই ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপাটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়। সে কখনো এসব নিয়ে শব্দটি করেছে? কলেজের দেওয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস সব বন্ধ। ছেলেরা কেউ আসে না। মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে। সে তো রোজ টাইমলি যায়। স্টাফ রুমে কলিগরা ফিসফিস করে। কোথায় কোন ব্রিজ উড়ে গেল? কোথায় ৭ মিলিটারির লাশ পড়েছে ছেলেদের গুলিতে? এই কলেজের কোন ছেলে ফ্রন্টে গেছে? কই? এ তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। এসব কথা শুরু হলেই আলগোছে উঠে এসে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডক্টর আফাজ আহমদের খ্যাঁস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়েন্টদের আশু মানে যেটা সামনে আসছে, অবশ্যম্ভাবী, এটা অবশ্যই ঘটবে। দরজাটা একটু কাইন্ডলি ভিড়াই দাও। হ্যাঁ, পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যদ্বাণী শুনে। ওই ঘরে আজকাল কেউ সহজে ঘেঁষে না। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজ তোয়াজ করে। আচ্ছা, আমরা আরেকজনকে পাইলাম উর্দুর প্রফেসর, এই ভদ্রলোকের নাম আকবর সাজিদ। কেন তোয়াজ করে? কারণ ওই যে তার সাথে উর্দু শেখার জন্য বা উর্দুতে কথা বলার জন্য। মিন্টুর ফেলে যাওয়া নাকি রেখে যাওয়া রেইনকোটে ঢোকার পর থেকে তার পা শিরশির করছে। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। প্রিন্সিপাল তাকে ডেকে পাঠিয়েছে সেই কখন। রাস্তায় একটা রিক্সা নাই। তার রিক্সার পরোয়াও সে এখন করছে না। রেইনকোটের ভেতরে হাঁটতে বাস স্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধা হবে না। রেইনকোটের উপর বৃষ্টি পড়ছে অবিরাম। কি মজা! তার গায়ে লাগে না একটি ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে। ঠিক পান সে স্বাদ নয়। টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি না বালুচ রেজিমেন্ট না কমান্ডো ফোর্স নাকি প্যারামিলিটারি না মিলিটারি পুলিশ? ওদের তো একেক গোষ্ঠীর একেক নাম, একেক সুরত। এগুলো হচ্ছে ওদের একেকটা
মিলিটারির ওখানে ধরন ছিল পাকিস্তানের পাঞ্জাব আর্টিলারি, পাঞ্জাবের একটা জায়গার নাম বালুচিস্তান, বালুচ রেজিমেন্ট এরকম এগুলোর কথা বলছি। তার রেইনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে? হোক। সে বেশ হনহন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত ভাব। কিন্তু রেইনকোটের ভেতরে কি সুন্দর ওম। ওম মানে কি? ওম মানে হচ্ছে গরম কিংবা উষ্ণতা। মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কি ভালোই যে করেছে। বাস স্ট্যান্ডে পৌঁছে বাসের জন্য তাকে তাকাতে হয় উত্তরেই। মিলিটারি লরির লেজটাও দেখা যাচ্ছে না। মানে মিলিটারি যে লরি, গাড়িগুলো ওটা লেজও দেখাই যাচ্ছে না। আবার তার বাসেরও তো নামগন্ধ নেই। বাস স্ট্যান্ডে জনপ্রাণী বলতে সে একেবারে একলা। রাস্তার পাশে পান বিড়ি সিগারেটের ছোট দোকানটার ঝাঁপ একটুখানি তুলে দোকানদারও তাকিয়ে রয়েছে উত্তরেই। ওদিকে কি কোনো গোলমাল হলো নাকি? দোকানদার ছেলেটা একটু বাচাল টাইপের। বাস স্ট্যান্ডে তাকে দেখলেই ছোটটা বিড়বিড় করে। কাল শোনেন নাই? মিরপুরের বিল দিয়া ২ নৌকা বোঝাই করে আইছিল। একটা জিপ উড়াইয়া দিছে। কমপক্ষে ৫ টা খান সেনা খতম। খান সেনা বলতে পাকিস্তানি আর্মি অফিসারদেরকে বলা পাকিস্তানি মিলিটারিকে বলা হতো। নট অনলি অফিসার্স, পাকিস্তানি মিলিটারিকে বলা হতো খান সেনা। বিবিসি কইছে রংপুর দিনাজপুরে হাফের বেশি জায়গা স্বাধীন। এর মধ্যেই ছিপছিপে বৃষ্টিতে লালচে আভা তুলে এসে পড়ল লাল রঙের টেইট বাস। তখন বাসের রং ছিল লাল। যাত্রী কম। না, না কন্ডাক্টররা সবসময় যেমন খালি গাড়ি বলে চেঁচায় সেরকম নয়। সত্যি অর্ধেকের বেশি সিট খালি। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। এজন্য তার একটু খারাপ কথা অন্তত টিটকারি শোনার কথা। কিন্তু তাকে কেউ কিছু বলে না। যেটা হয় না ধরো এখন তুমি বাসে উঠলা, যদি তোমার ছাতা থেকে পানি পড়ে বা রেইনকোট থেকে পানি পড়ে মানুষ একটু বিরক্ত হয়। বিরক্ত হয় তো স্বাভাবিক। তোমার কারণে একেবারে চ্যাপচ্যাপ হয়ে যাবে চারিদিকটা। ঠোঁটে তার একটু হাসি বিছানো থাকে। এই নীরব কিন্তু স্পষ্ট হাসির কারণ কি এই যে তার রেইনকোটের পানিতে বাসে সয়লাব হয়ে গেলেও কেউ টু শব্দটি করছে না। তার পোশাক কি সবাইকে ঘাবড়ে দিল নাকি? ভারী রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে। কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে একবার এই সিট দেখে, পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে যায়। এমন সময় পেছনের দিক থেকে দুজন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়ো করে। রাখো বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখে। দেখো কত চিন্তা করতেছে। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল। একটা চোর আর একটা পকেটমার। কিংবা দুটোই চোর অথবা দুটোই পকেটমার। নাম্বার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকালো। এই চোখ ভরা ভয়, কেবল ভয়। কত কিছু যে ভেবে ফেলতেছে ও। জুৎসই সিট বেছে নিয়ে এসে ধপাস করে বসতেই হোমে ফস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা ৩ জন যাত্রী। এদেরকেও সে ঠিক চোর অথবা পকেটমার বলে ঠিক শনাক্ত করে ফেলে। ডাকাতও হতে পারে। কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে। অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা গিয়ে উচ্ছিষ্ট কুড়ায়। মানে যেগুলো পড়ে থাকে মানুষের জিনিসপাতি ওগুলো এরা কুড়ায় নিয়ে আসে। ৩টেই পরের স্টপেজে নামার জন্য অনেক আগেই ধরফর করে উঠে দাঁড়ায় এবং বাস থামার সঙ্গে নেমে পড়ে ঝটপট পায়। ৩টে ক্রিমিনালের একটাও তার দিকে আর ফিরেও তাকায় না। তার মানে তাকে বেশ ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এত কসরত, মানে এত চেষ্টা বা এত কিছু। যাক, মিন্টু রেইনকোটে তার কাজ হচ্ছে। চোর, ছেঁচোর, পকেটমার সব কেটে পড়ছে। ভাই, এই দুটো আপনাকে দিয়ে দিই। ভাই একটু ওই একটা গ্লাস এটা রাখেন, এটা দিয়ে দিন। সব কেটে পড়ছে। ভালো মানুষেরা থাক। সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। আজকালকে বাস স্টপেজে ঝিরঝিরি বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। আচ্ছা কেমন লাগছে বলো তো তোমাদের কাছে ওভার থিংক করে বা এরকম মধ্যবিত্ত পেছনে ওভার টয়লাভ মানে ভরে গেছে ওটাতে। বুঝতেছে না বুঝার কিছু নাই। তার বান্ধবী নাকি এমন করে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, অনেকে আছে ওভারথিংক করে। বাট ওভারথিংক করা ভালো না। ওভারথিংক করা খুব খারাপ জিনিস। আসাদ গেট বাস স্টপেজে ঝিরঝিরে বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। ছাতা হাতে কেউ নিজ ছাতার নিচে এবং ছাতা ছাড়া অনেকেই অন্যের ছাতার নিচে মাথার অন্তত খানিকটা পেতে দিয়ে বৃষ্টির ছাঁট থেকে আত্মরক্ষা করতে শরীরগুলোকে আঁকাবাঁকা করছিল। এই যে আরেকজনের ছাতায় একটু মাথা রাখতে। বাস থামালে সে দেখলো একে ৯ জন প্যাসেঞ্জার বাসে উঠলো। সে বেশ খুঁটিয়ে সবাইকে দেখে। তো তার দিকে তাকিয়ে ৯ জনের ৩ জন আরে রাখো এবং একজন রোখো বলতে নেমে পড়লো ধরফর করে। শেষের জন বোধহয় এমনি অর্ডিনারি চোর, ছিটকে চোর হওয়ার সম্ভাবনাই বেশি। অর্ডিনারি চোর মানে নরমাল চোর, ছোটখাটো চোর। আর প্রথম ৩ টে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয়। কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এগুলো হলো রাজাকার। ফের নতুন করে অপরাধীমুক্ত বাস যেতে এখন ভালোই লাগছে। নিজেই মানুষকে ভাবতেছে অপরাধী, নিজেই বানাইতেছে। ঘোড়ার নামে বলতেছে অপরাধীমুক্ত বাস। জানালার বাইরে বৃষ্টির আঁশ উঠছে। ঠান্ডা হাওয়ায় গাছপালা, লোকজন, দোকানপাট ও বাড়িঘরের উপর ট্রান্সপারেন্ট আবরণ দেখে তার এক্সট্রা ভালো লাগে। সমস্ত ভালো লাগাটা চির খায়, মানে থেমে যায়। বাস হঠাৎ করে ব্রেক কষলো। তখন তাকে তাকাতে হয় বাঁয়ে। চোখে পড়ে নির্মীয়মান মানে যেটা নির্মাণ হচ্ছে, যেটা বানানো হচ্ছে। মসজিদের ছাদের দিকে। দরজা থেকে ঠান্ডা হাওয়া এসে লাগে তার মুখে এবং নাকের ভেতর দিয়ে সেই হাওয়া ঢুকে পড়ে বুকে। সেখানে ধাক্কা লাগে। ক্র্যাকডাউনের রাত কেটে ভোর হলে মিলিটারির গুলিতে, ক্র্যাকডাউনের রাত বলতে বোঝাচ্ছে ২৫শে মার্চের রাত। মিলিটারির গুলিতে এই মসজিদের ছাদ থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিন সাহেব। ঠান্ডা হাওয়ার ধাক্কায়, রেইনকোটের তাপে এতটাই গরম হয়ে উঠে যে মনে হয় ভিতরে বুঝি আগুন ধরে গেল। মানে কতটা অমানুষ হলে মুয়াজ্জিন আজান দিচ্ছে। এই আজানরত অবস্থায় মুয়াজ্জিনকে ওখান থেকে গুলি করে ফেলে দেয়। মসজিদের উল্টো দিকের বাড়িতে ৩ তলায় থাকতো তখন তারা। রাতভর ট্যাঙ্কের হুঙ্কার আর মেশিন গান আর স্টেন গানের ঘেউ আর মানুষের কাতরানিতে তাদের কারো ঘুম হয়নি সে রাতে। ছেলেমেয়ের মায়ের সঙ্গে সে শুয়েছিল খাটের নিচে। ভোরবেলা মিলিটারি মানুষ মারায় একটু বিরতি দিলে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ে এবং বন্ধ জানালার পর্দা একটু তুলে সে রাস্তা দেখতে থাকে। রাস্তার উপরে মসজিদের ছাদে মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়েছিল আজান দিতে। সাধারণত জুম্মার নামাজটা সে নিয়মিত পড়ে, তবে সেই ভোরে তার আজান শুনতে ইচ্ছা করছিল খুব। মুয়াজ্জিনের আজান দেওয়াটা সম্পূর্ণ দেখবে বলে সে জানালার ধার থেকে সরে। সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট, মসজিদের মাইক্রোফোন অকেজো। মুয়াজ্জিন সাহেব গমগমে গলায় যতটা পারে জোর দিয়ে বলে উঠলেন, আল্লাহু আকবার। দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি। এর আগে সম্পূর্ণ অন্যরকম ধ্বনি করে লোকটা চিৎকার দিয়ে পড়ে যায় রাস্তার উপর। সেদিন সকালে বৃষ্টি ছিল না। আজ বৃষ্টির সকালে মিলিটারি কি ওই দৃশ্যের পুনর্ঘটনের, মানে আবার জিনিসটা ঘটানোর পায়তারা করছে? এখন তো কোনো নামাজের ওয়াক্ত নেই। তবে আজান দেওয়া হবে কি করে?
এরা বোধহয় যেকোনো সময় কিনা আমাদের বাক্য ঘোষণা করে নতুন হুকুম জারি করেছে। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্টেন গান তাক করিয়ে রেখেছে মানুষের শাড়ির উপর। অন্য একটি দল ফের ওইসব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠল লম্বা ও খুব ফর্সা এক মিলিটারি। এখন বাসের ভেতর কোনো আওয়াজ নেই। যাত্রীদের বুকের টিপ টিপ শব্দ এই নীরবতার সুযোগে বাড়ে এবং এটাই তার মাথায় বাজে ড্রাম ড্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে, বারান্দাওয়ালা টুপি বলতে বোঝাচ্ছে টুপির সামনে একটু সাইড থাকে, একটু এটারে বলতেছে বারান্দা। রেইনকোটের মধ্যে থাকে এরকম অনেক সময়। শব্দের ঘষায়, ঘষায় আগুন জ্বলে এবং তার হলকা বেরোয় তার চোখ দিয়ে। মানে এমন ভয় পাচ্ছে আগুনের হলকার মতো। তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে। মানে বুক ধড়ফড় করা বন্ধ হচ্ছে। এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকালো মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ ছুঁচালো হয়ে আসে এবং ছুঁচালো চোখের মণি কাঁটার মতো বিঁধে যায় তার মুখে। সেও তার চোখের ভোঁতা কিন্তু গরম চাউনিটাকে স্থির করে আলগোছে বিছিয়ে দেয় মিলিটারির খাড়া নাকে। নাকের দিকে তাকায় ছুঁচালো চোখে। গোঁফের নিচেও নাক, গোঁফ ও চোখের আশপাশ ও নিচের লালচে চামড়ায়। এতে কাজ হলো। মিলিটারির চোখাচোখ সরে যায় তার মুখ থেকে, নেমে পড়ে তার রেইনকোটের উপর। মনে হয় রেইনকোটের পানির ফোঁটাগুলো লোকটা গুনে, গুনে দেখছে। কত ভাবনা ওর। ভেতরের তাপে এসব পানির ফোঁটা দেখে মিলিটারির এত থ মেরে যাবার কি হলো? লোকটা কি এগুলোতে রক্তের চিহ্ন দেখে? রেইনকোটের বৃষ্টি ফোঁটা গোনাগুনতি মানে গোনাগুনি সেরে মিলিটারি হঠাৎ বলে, "এই আগে বাড়ো।" বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তির নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, "রাখেন, নামবো।" বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধীমুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনে শাড়ির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার সেই ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে রয়েছে জাদ্রেল টাইপের এক মিলিটারি পান্ডা। জাদ্রেল মানে হচ্ছে যে খুবই কড়া, খুবই স্ট্রিক্ট এমন। মিলিটারি পান্ডা বলতে বুঝিয়েছে পান্ডার মতো মিলিটারি অফিসারটাকে আরকি বলেছে। ভারিক্কি মুখ থেকে অনুমান করা যায় পান্ডাটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমদ এমএসসি, পিএইচডি, ইপিএসসিএস হওয়ার চেষ্টা করতে, করতে স্যার বলে, হি ইজ প্রফেসর হুদা। এই হুদাই হলো আমাদের গল্প কথক, মূল চরিত্র, যার বর্ণনাতে আমরা গল্পটা পাচ্ছি। এগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এমএসসি, পিএইচডি। কিন্তু ডক্টর আফাজ আহমদ এমএসসি, পিএইচডি নিজের ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট আ প্রফেসর, লেকচারার ইন কেমিস্ট্রি। ভুলে প্রফেসর বলে ফেলে। শাট আপ! এবার প্রিন্সিপাল থাম। তাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে নিয়ে মিলিটারি জিপে তোলা লাগে জাদ্রেল কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে। সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি করা খুব বড় অপরাধ। শায়েরি মানে কি? শায়েরি মানে হচ্ছে কবিতা। এবার তাকে ছেড়ে দেওয়া হলো। তবে কড়া ওয়াচে রাখা। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেলে প্রিন্সিপালের সুবিধা হয় না। তার মানে বোঝা গেল এই প্রিন্সিপাল উপরে, উপরে যতই দেখায় যে সে মিলিটারির পক্ষে, আসলে সে মিলিটারির পক্ষে না। তার মতো এমন অনেক মানুষ ছিল ১৯৭১ সালে যারা গুপ্তচর হিসেবে কাজ করে বা এইভাবে উপরে ভালো সেজে ভেতরে তারা আরো সবচেয়ে বড় হেল্পটা করেছে মুক্তিযোদ্ধাদের। আমি যখন রেডিওতে হোস্ট ছিলাম, আমি তো প্রায় ৩.৫ বছর আরজে ছিলাম। এফএম রেডিও স্টেশন একটা রেডিও হল 94.0 এফএম। তো আমি ১৬ই ডিসেম্বরে এবং ২৫শে মার্চ মানে ২৬শে মার্চেও বা ২৫শে মার্চ কাল রাতেও আমি বেশ কয়েকজন এমন মুক্তিযোদ্ধা বা যারা ২৫শে মার্চ কাল রাতের প্রত্যক্ষদর্শী, ৭ই মার্চের ভাষণের প্রত্যক্ষদর্শী, তাদের এমন অনেক মানুষকে এনেছিলাম অনেক সময়। তো তাদের কাছে আসলে যে বর্ণনা শুনতে পেতাম এটা বিভৎস। এটা একটা হরর মুভিও এতটা ভয়ংকর হয় না। নুরুল উদ্বিগ্ন হয়। সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ আর জানে এই মিলিটারি। সাজিদ সাহেবকে ওই যে জিওগ্রাফির প্রফেসর যাকে খুঁজতে যাচ্ছে। ঠিক আছে? যাকে খুঁজতে যাচ্ছে। না, না, না। সরি, সরি, সরি। আকবর সাজিদের দোহাই পেরে মানে ওই শায়েরি মিলিটারিকে নিয়ে মজা করে উনি লেখেন, এটা আকবর সাজিদ লিখছে। এটা বলছে উর্দুর প্রফেসর যে আকবর সাজিদ। তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। জিপ চলছিল এঁকে বেঁকে। আচ্ছা? মস্ত উঁচু একটা ঘরে তাদের ফেলা হলো। চোখ খুলে দিলে সে আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায়। জায়গাটাও একেবারে অচেনা। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি। তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে, সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে। ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? সে জবাব দেয় ঠিক অফিসের জন্য ৩ টে, বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য ২ টো করে এবং ইংরেজির জন্য একটা, সর্বমোট ১০ টা আলমারি কলেজে নিয়ে আসা হয়। এত কথা বলার দরকার নাই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে। ঠেলাগাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে। নুরুল হুদা জবাব দেয়, তাদের সে চিনবে কোত্থেকে? তারা হলো কুলি, সে একজন লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল। প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব, দেরাজের সংখ্যা ও আকার, তালাচাবির মান, রঙের মান এগুলো পরীক্ষা করে দেখছিল। তাই তার দায়িত্ব ছিল মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে। এটা তার চেয়ে আর ভালো জানে কে? তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলে। তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত। সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। আমি তো রহস্যময় হয়ে যাচ্ছি বিষয়টা। এই নুরুল হুদা যে পুরো সময় জুড়ে একটা ভীতু মানুষ হিসেবে অভিনয় করে বেড়াচ্ছে বা ভীতু মানুষের চরিত্র দেখাচ্ছে, এমনও হতে পারে এই ভীতু চরিত্রের ভেতরেই সে দিন শেষে মিলিটারিকে নানা রকম তথ্য সাপ্লাই দিত। এই ভালো মানুষের যে সেই মিলিটারি সবচেয়ে বড় বাসটা মারত। এরকম অনেক মানুষ ছিল কিন্তু। যেমন একজনের বর্ণনা আমি শুনেছিলাম যে হচ্ছে তোমার এটা আমি আমার নিজেই স্যারকে আমি পেয়েছিলাম যখন খিলগাঁও গভর্নমেন্ট স্কুলে পড়তাম। এই স্যার বলেছিলেন, সানাউল্লাহ স্যার আমার মনে করেন মুক্তিযোদ্ধা ছিলেন। যে ডুবিয়ে মারার বিষয়টা। এমন অনেক মাঝি আছে দায়িত্ব পালন করত। এবং পাকিস্তানিরা তো সাঁতার জানত না। তো দেখা যেত তোমার ধরো পানিতে নিয়ে যেটা করত যে তোমার ওই আ ধরো পুকুরের মাঝখানে হোক বা নদীর মাঝখানে নিয়ে ঠাস করে নৌকার বাইরে। তো যেটা হইতো যে ওরা নাহলে সাঁতরায় চলে যেতে পারবে। পাকিস্তানিরা তো সাঁতরায় যেতে পারবে না। তো ওখানেই মারা যাবে ডুবে।
আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিদা ছিল ছদ্মবেশী মিসক্রিয়ান্ট। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে। অনেক সময় হয় কি, নাম না বললেও এগুলো বলে, জাস্ট টেস্ট করে দেখার জন্য। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়ে ছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল, ঢাকা একবার বৃষ্টিও হয়েছে খুব এবার। রাত দিনে বৃষ্টি নিয়ে সে কি যেন বলেছিল। তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালেই তো জুত। কথাটা দুবার বলেছিল, এর মানে কি? স্টাফরুমে কে একজন একদিন না দুদিন ফিসফিস করছিল, বাংলার বর্ষা তো শালারা জানে না, রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। হোয়াট ইজ রাশিয়ার জেনারেল উইন্টার? একটু চ্যাটটা একটু কাইন্ডলি রিজুম করে দাও। তোমরা কে কে জুত রাত টেনে টুনে। কারণ জানে যে ওই যে উইন্টার, ওই উইন্টার আর তুমি নিতে পারবে না বাবা। তুমি যতই বড় মানে এই হওয়ার সেই হও। যেমন ওই সময় হিটলারের নাজি বাহিনী জানায় ঊর্ধ্বতনদের যে এই বুট কাজ করতেছে না, এই বরফের মধ্যে আপনারা কি বুট দিচ্ছেন, এই কামান কাজ করতেছে না আমাদের। কারণ ওরা তো হচ্ছে শীতের জায়গা থেকে আসে নাই। একটু আমরা চ্যাটটা আবার পজ করে দিই। মিসক্রিয়েন্ট মানে দুষ্কৃতিকারী, যে ক্ষতি করতে পারে। চ্যাটটা পজ করে দিই আমরা। তো কুলি হচ্ছে যে কোনো মাল বহন করে তাকে কুলি বলে। আব্দুস সাত্তার মৃধাকে নাইমা তুমি প্রথম থেকে পুরো ক্লাসটা আবার রেকর্ডিং দেখবা। কারণ তোমার মতো স্টুডেন্ট যারা ক্লাসে ২০-৪০ মিনিট পরে জয়েন করবে, তারপরে তুমি একটা জিনিস এক্স ২ মিনিট খোয়াচ্ছ না। ১,০০০ জনের জীবন থেকে ২ মিনিট, টোটাল ২,০০০ মিনিট নষ্ট করছো তুমি। আমি খুবই সরি। এটা আজীবন মনে রাখবা। তুমি যেই জায়গাগুলোতে নিজের ক্যাজুয়ালিটির জন্য বা নিজের ভুলের জন্য তুমি যেটা যেই সময় যেভাবে করার কথা ছিল ওইভাবে করো নাই, ওটার যে মাসুল তুমি একাই সেটা দিবা। অন্য কেউ দিবে না। আমি এগুলো সব বর্ণনা করেছি। যারা এই প্রশ্নগুলো করছো তারা কেউ ক্লাসে ছিল না আল্টিমেটলি, বা ক্লাসে থাকলেও মনোযোগ দিয়ে শোনো নাই। তো তোমাদের জন্য আমি এই বিষয়গুলো রিপিট করে অন্যদের মূল্যবান সময় নষ্ট করব না। ক্লাসে রেকর্ডিং থাকবে, দেখে নিবা। যদি এখনো ক্লাস ভালো না লাগে ক্লাস থেকে চলে যেতে পারো। কোনো সমস্যা নেই। ঠিক আছে? দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ক্লাস করবা। এগুলো সব পড়ানো হয়েছিল তুমি বলছো। তুমি ক্লাসে ছিল না, তুমি পরে জয়েন করছো। তো সবার সময় দেখে নিবা পরবর্তীতে। হুম। রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন। ওদের ছিল উইন্টার, ওরা জিতছে। নাজি বাহিনীর কিছু করতে পারে না, আমাদের হচ্ছে বর্ষাকাল। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল? তার উপর তাদের এত আস্থা। উৎসাহে নুরুল হুদা এদিক সেদিক তাকায়। তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে, মানে তার চুপ থাকাটা। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায়। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে, ওদের আস্তানা কোথায়? সে খবর তার তো ভালোভাবেই জানা আছে। সে জবাব দেয়, হ্যাঁ। ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। সে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয়, হ্যাঁ। কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেঁটে খাটো শরীরটা ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত সপাত করে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাত বলে। মানে জাস্ট ওই যে ধরো, মানে খুব একটা সাধারণ কাহিনী এমন মনে হচ্ছে। এটাই বলা হচ্ছে উৎপাত। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপর। রেইনকোটটা খুলে ফেলেছে। কোথায় রাখলো কে জানে। কিন্তু তার ওম, মানে সেটার গরম তার শরীরে এখনো লেগেই রয়েছে। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়, আর সে অবিরাম বলেই চলে, মিসক্রিয়েন্টদের ঠিকানা তার জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে এবং তার উপর তাদের আস্থাও কম নয়। তাদের সঙ্গে তার আঁতাতের অভিযোগ। আঁতাত মানে হচ্ছে তার সম্পর্ক আছে, এবং ইউজুয়ালি আতাতটা হচ্ছে একটা নেগেটিভ অর্থে শব্দটা ব্যবহার করা হয়। যে আতাত রয়েছে মানে ওদের মধ্যে একটা সম্পর্ক আছে যেটা দিয়ে হয়তোবা ওরা নিজেদের কাজ সাধন করবে। আতাত অভিযোগও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে। এই হলো গিয়ে আমাদের গল্প। আমি আজকে ক্লাসটা বেশ খানিকটা আগেই শেষ করে দিব। আমি এখন শুধু একটু আ একটা সিকিউ প্র্যাকটিস করব, তারপর আমি ক্লাসটা শেষ করে দিব। আমার শরীরটা ভালো নয়। আমি আজকে আরো ক্লাস নিতে পারলে ভালো লাগতো। কয়টা পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব, তার আগে একটু আমি এটা প্র্যাকটিস করে নিই। পাকিস্তানি সেনাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়া তার ডিউটি। তাই মানুষ তাকে রাজাকার ভাবে। মুক্তি সংগ্রামে যেতে না পারায় তার মনে দুঃখ। সুযোগ পেয়ে একবার একদল পাকিস্তানি হানাদার বাহিনীকে ভুল পথ দেখিয়ে বিপদে ফেলেছিলেন। এটাও তার মুক্তি সংগ্রামে অংশগ্রহণ। কুলি স্বস্তি পায় দেশের পক্ষে কাজ করতে পেরে। অফিসের জন্য কয়টি আলমারি কেনা হয়েছিল? অফিসের জন্য ৩ টি আলমারি কেনা হয়েছিল। ঠান্ডা হওয়ার ধাক্কা রেইনকোটের তাপে গরম হয়ে ওঠার কারণ কি? আমরা একটু দেখি। আমরা আমাদের জ্ঞানমূলকটা লিখব কতটুকু? ১ লাইনে লিখব। এর চেয়ে ১ অক্ষরও বেশি নয়। আমরা আমাদের এই অনুধাবনমূলক কতটুকু লিখব? আমরা আধা পৃষ্ঠায় লিখব। এবং আমরা এখানে ১ম এ যে অংশটা, এটাকে বলে জ্ঞানমূলক অংশ, যেখানে আমি এক কথায় উত্তরটা দিব এবং এখানে আমি উদ্দীপক থেকে কিছু আনতে পারব না। গ থেকে উদ্দীপক শুরু। ঠান্ডা হওয়ার ধাক্কা রেইনকোটের তাপে গরম হয়ে ওঠার কারণ কি? ঠান্ডা হওয়ার ধাক্কা রেইনকোটের তাপে গরম হয়ে ওঠার কারণ নুরুল হুদার ভিতরে মুক্তিযোদ্ধা শ্যালকের সাহস ও উষ্ণতা সঞ্চারিত হওয়া। জ্ঞানমূলক অংশ লিখলা, ১ নম্বর পেয়ে গেলা। এভাবেই কিন্তু সৃজনশীলের নম্বর বন্টনটা হয়। এবারে তোমার এই অনুধাবনমূলকটা লিখলে আরো ১ নম্বর পাবা। ঢাকা কলেজের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটায় পাকিস্তানি মিলিটারিরা শিক্ষক নুরুল হুদাকে তলব করে। প্রবল বৃষ্টির দিনে তিনি শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টু রেইনকোট গায়ে জড়িয়ে বাইরে বের হন। এই রেইনকোটটি একজন মুক্তিযোদ্ধার হওয়ায় এটির মালিকের সাহস তার মধ্যে প্রভাব বিস্তার করে। এটা আমি অনেক বড় করে লিখেছি, এত বড় করে না লিখলেও চলবে। তাই যে মসজিদ থেকে মুয়াজ্জিনকে পাকিস্তানি মিলিটারিরা গুলি করে ফেলে দিয়েছিল, সেখানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে নুরুল হুদার মধ্যে বিশেষ ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোটের ভেতরে তিনি আলাদা তেজ অনুভব করেন। এই বিষয়টি বোঝাতে এই সাউন্ড আছে? সাউন্ড আছে না? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। তো এইভাবে ১ নম্বর তুমি পেয়ে গেলা। এত বড় করে লিখতে হবে? না লিখলেও চলবে। এত সুন্দর করে লিখতে হবে? কোনো প্রয়োজন নাই। যদি ফরমেট ঠিক থাকে আর যদি ভেতরের কথাটা ঠিক হয়, ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। কলিমুদ্দি দফাদারের সাথে রেইনকোট গল্পের নুরুল হুদার বৈসাদৃশ্য, মানে মিল নাই যেগুলো।
প্রথমে আমরা দেখি মুক্তিযুদ্ধের ভূমিকা রাখার দিক থেকে উদ্দীপকের কলিমুদ্দিন মুজাফফরের সাথে রেইনকোট গল্পের নুরুল হুদার বৈসাদৃশ্য রয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা প্যারা হবে, যদিও এখানে প্যারাটা আসে নাই। এখানে ১ নম্বর পেয়ে গেলাম। রেইনকোট গল্পে শিক্ষক নুরুল হুদা একটা ভীতু নির্বিকার প্রকৃতির মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরে পাকিস্তানি মিলিটারির নারকীয়তা এগুলো দেখার পরে তিনি শ্যালক মিন্টুর রেইনকোট গায়ে দেওয়ার পর তার ভিতরে সাহস সঞ্চার এবং তিনি অত্যাচার নির্যাতন সহ্য করেও মুক্তি সেনাদের পক্ষে অনড় থাকেন। আরো ১ নম্বর পেয়ে গেলাম। এবারে তুমি যাবা উদ্দীপকে। তোমার প্রয়োগমূলক অংশ এটা। এবারে তুমি উদ্দীপক নিয়ে কথা বলবা। উদ্দীপক নিয়ে তুমি কথা বললা, তুমি তোমার আরো ১ নম্বর পেয়ে গেলা। দ্যাটস ইট। এরকম। ৩ নম্বর ডান। এটা কতটুকু তুমি লিখবা? এটা তুমি লিখবা ১ পৃষ্ঠা। এর চেয়ে বেশি আসলে তোমরা লিখবা না। যদি না তোমাদের হাতের লেখা খুব ফাস্ট না হয়। তাহলে তুমি সময়ের সাথে শেষ করতে পারবা না। ঘটনার বৈপরীত্য থাকলে উদ্দীপক ও রেইনকোট গল্পের চরিত্রগুলোর মধ্যে অনেক দেশপ্রেম উজ্জীবিত ছিল। সপক্ষে যুক্তি দাও। প্রথমে আমরা লিখি জ্ঞানমূলক অংশ, ১ নম্বর পেয়ে যাই। এটা লিখবো কতটুকু? এটা লিখবো আমরা ১.৫ পৃষ্ঠা। এটাকে আমি ১.৫ বলেছি, এটা ১ লিখতে হবে। ১.৫ নয়, এটা রেট বলবো না। তৃতীয় প্যারাতে উদ্দীপক নিয়ে কথা হবে। আমরা এটা লিখলাম। এই জিনিসটাকেই বর্ণনা করে লিখলাম আমার মূল গল্প থেকে। ১ নম্বর পেয়ে গেলাম অনুধাবনমূলকের। এবারে আমার উদ্দীপক নিয়ে কথা শুরু, প্রয়োগমূলক। এখানে আমি ২ টার মিল দেখালাম বা অমিল দেখালাম বা যা চেয়েছে সেটা আমি দিলাম, আরো ১ নম্বর পেলাম। এরপরে আমাকে তো মূলত একটা কমেন্ট চেয়েছে আমার কাছে বা ফিডব্যাক। রেইনকোট গল্পের ঘটনা উদ্দীপকের ঘটনার মতো নয়। এখানে গল্পের কাহিনী প্রবাহ এগিয়ে চলে ঢাকা শহরে মুক্তিযুদ্ধকালীন পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞ গেরিলা হামলার মধ্য দিয়ে। ঢাকা কলেজের সামনে গেরিলা হামলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটলে পাকিস্তানি মিলিটারিরা কলেজের শিক্ষক নুরুল হুদা ও আব্দুস সাত্তার মৃধাকে তলব করে। এদিন বৃষ্টি থাকায় শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টু রেইনকোট গায়ে জড়িয়ে তিনি বাইরে বের হন। রেইনকোটটি গায়ে জড়াবার পর তিনি তার ভিতরে এক অন্যরকম উষ্ণতা ও সাহস অনুভব করেন। ফলশ্রুতিতে পাকিস্তানি মিলিটারির অকথ্য নির্যাতনা তার কাছে আর অনুভূত হয় না। তার শ্যালক মুক্তিযোদ্ধাও দেশকে ভালোবেসে অস্ত্র হাতে তুলে নেন। এত কিছু লেখার দরকার নাই। তুমি তোমার মতো মোটামুটি এটাকে বুঝায় লিখে লাস্টে বলে দিলা। উদ্দীপকের কলিমতি দফাদারও এরকম দেশাত্মবোধে উজ্জীবিত ছিল। তাই ঘটনার বৈপরীত্য থাকলেও উদ্দীপক আর রেইনকোট গল্পের চরিত্রগুলোর মাঝে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার যে বিষয়টা সেটা একই রকম। ১ মার্ক পাইলা। কত হইল? এই ১, ১, ১ আনসারগুলো হয়ে থাকে না এখানে। তো আমাদের আজকের ক্লাস এতটুকুই। আমি যতটা ভেঙে পড়িয়েছি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকার কথা নয়। এরপরে যদি প্রশ্ন থাকে তোমরা করতে পারো। জাদ্রেল মানে, এবং আমি আবার বলছি, আমি কোনো রিপিট প্রশ্নের উত্তর দিব না। যারা যে প্রশ্নগুলো করছো যেগুলো আমি ক্লাসে পড়িয়েছি, তুমি রেকর্ডিং ক্লাস দেখে নিবা। জাদ্রেল মানে যে হচ্ছে অনেক পড়া, আর মিসক্রিয়ান্ট মানে দুষ্কৃতিকারী। দেরাজ মানে দরজা।